নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। সবাইকে স্বনির্বন্ধ অনুরোধ, চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং থ্যাঙ্কস বাটনে ক্লিক করে আপনাদের সহায়তা আমাকে পৌঁছে দিন। আমার এই ছোট্ট উদ্যোগকে যাতে ভালোভাবে আপনাদের কাছে পৌঁছে দিতে পারি, আমার প্রতিবেদন তাতে সহায়তা করুন। দেখুন, 1 মার্চ অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি প্রেস কনফারেন্স করেছেন। আমার একটা কথা খুব তাৎপর্যপূর্ণ মনে হলো। 2026-এর বিধানসভা নির্বাচনকে তিনি স্টালিনগ্রাদের যুদ্ধের সঙ্গে তুলনা করেছেন। অভিষেকের স্পিন ডক্টরসরা অত্যন্ত দক্ষ, কুশলী এবং ন্যারেটিভ তৈরি করার ক্ষেত্রে তারা যথেষ্ট পারদর্শী, একথা স্বীকার না করলে সত্যের অপলাপী হবে। 43 সালের ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে জার্মানির হিটলারের 6th আর্মি রেড ফৌজের কাছে আত্মসমর্পণ করেছিল। তারপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলাফলটা চূড়ান্ত হয়ে যায়। 30 লক্ষ মানুষের মৃত্যুর মধ্যে দিয়ে নাজি বাহিনীর পরাজয় নিশ্চিত হয় এবং দুনিয়া থেকে ফ্যাসিবাদের বিদায় ঘণ্টাও সুনিশ্চিত হয়। তারপরেও পৃথিবীর বিভিন্ন দেশে ফ্যাসিবাদের উন্মেষ হয়েছে। স্টালিনগ্রাদের যুদ্ধরা লেফট ইন্টেলেকচুয়াল বামপন্থী মননে তার একটা আলাদা জায়গা আছে। স্টালিনগ্রাদের যুদ্ধের সঙ্গে 2026-এর পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনকে এক বন্ধনীতে রেখে সুকৌশলে অভিষেক বার্তা দিয়েছেন পশ্চিমবঙ্গের বিপুল বামমনস্ক মানুষকে। অর্থাৎ তারা হচ্ছে ফ্যাসিবাদী আগ্রাসনের বিরুদ্ধে লড়ছেন, আর ফ্যাসিবাদের নতুন প্রতীক হচ্ছে বিজেপি আরএসএস। অর্থাৎ যারা ফ্যাসিবাদের আগ্রাসন রুখতে চায় তাদের সব ভেদাভেদ বলে, দুর্নীতি ভুলে যান, পরিবারতন্ত্র ভুলে যান, শিক্ষক নিয়োগে লাগাম ছাড়া দুর্নীতি ভুলে যান, সংখ্যালঘু তোষণ ভুলে যান, ডেমোগ্রাফিক চেঞ্জ ভুলে যান, পশ্চিমবঙ্গের মাটি অনুপ্রবেশকারীদের স্বর্গরাজ্য, এখান থেকে সারেরারি গ্রেপ্তার হয়, আনসার আল্লাহ বাংলা স্লিপার সেল সে ভোটার, হাতিয়ারা থেকে লস্করে তৈবার জঙ্গি গ্রেপ্তার হয়, সব ভুলে যান। শুধু বিজেপিকে রুখতে তৃণমূলকে সাপোর্ট করুন, কারণ এটা স্টালিনগ্রাদের যুদ্ধ। ফ্যাসিস্ট বিজেপি আরএসএস এর বিরুদ্ধে তৃণমূল একা কুম্ভ রক্ষা করার লড়াই চালাচ্ছে এবং এই লড়াইয়ে বামপন্থীদের সহযোগিতা প্রার্থনীয়। আগের 2021-এর নির্বাচনে বামপন্থীরাই ক্যাম্পেইন করেছিলেন নো ভোট টু বিজেপি। জওহর সরকার, পরমব্রত, কৌশিক সেন, স্বনামধন্য বামপন্থী সব দিদিমণির খুব পেয়ারের এরা, জানেন তো, নো ভোট টু বিজেপি। বামপন্থী বা সিপিএম এর সমর্থকদের একটা বড় অংশ বিজেপিকে ভোট দিয়েছে, নইলে বিজেপি অত ভোট পায় কোত্থেকে? মঙ্গল গ্রহ থেকে তো পায়নি। আর একটা অংশ বুকে পাথর চেপে তৃণমূলকে ভোট দিয়েছিলেন যাতে বিজেপির ক্ষমতায় আসা ঠেকানো যায়। এবার নো ভোট টু বিজেপি ক্যাম্পেইন এখনো শুরু হয়নি, অচিরেই হবে। আবার অচিরেই ওই কৌশিক সেন, পরমব্রত সব নেমে যাবে। দেখুন না, আনন্দবাজার পত্রিকায় উত্তর সম্পাদকীয় লেখা শুরু হলো বলে। এই আবহে 1 মার্চ সাংবাদিক বৈঠকে অভিষেকের মুখে স্টালিনগ্রাদের যুদ্ধের প্রসঙ্গ তোলা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। খুব সুকৌশলে অভিষেক এই বার্তাটা দিয়েছেন। তার স্পিন ডক্টরদের তৈরি ন্যারেটিভটাকে তিনি খাওয়াতে চাইছেন পশ্চিমবঙ্গের বিপুল বামমনস্ক মানুষের মধ্যে, যে তৃণমূলকে ক্ষমা করো, তারা চুরি, জোচ্চুরি, ডাকাতি, অনুপ্রবেশ, ডেমোগ্রাফিক চেঞ্জ সব করেছে, কিন্তু বিজেপি হচ্ছে ফাঁসিবাদী শক্তি, আমরা লড়াই করছি, আমাদের পাশে থাকো।
হি ওয়ান্টস টু গিভ দিস মেসেজ। আমার খুব অবাক লাগলো। আমি অভিষেকের স্পিন ডক্টরসদের ন্যারেটিভ, এটাকে আমি তারিফ করি। মানে খুব বুদ্ধিমত্তার সঙ্গে এই ন্যারেটিভটা তারা তৈরি করেছেন। আমি 2রা মার্চ কোনো সংবাদপত্রে আমি কিন্তু দেখিনি যে এইভাবে বিষয়টাকে ব্যাখ্যা করা হয়েছে। দ্বিতীয় কথা, অভিষেক বলেছেন তার দিদিমণি সেটা এখনো মানতে চান না। আসলে দিদিমণি কোনো বিষয়ের না তলিয়ে ঢোকেন না। তাকে তার আশেপাশে যে বলয় আছে তারা নানা রকম কথা বলে যার সঙ্গে বাস্তবের লেশমাত্র সম্পর্ক নেই। ভুল ন্যারেটিভ, ভুল তথ্য, সঠিক পরিস্থিতির মূল্যায়ন করে দিদিমণিকে ফিডব্যাক দেন না। তাই দিদিমণি অনেক কিছু বুঝতেই পারেন। এখন তিনি আর কিছু তলিয়ে দেখেনও না, ভাবেনও না। আসলে ধৈর্য ধরে কোনো কিছু ভাবা, কোনো কিছুর ভিতরে যাওয়া, তলিয়ে দেখা, এসব দিদিমণির অভিধানে কোনো কালেই ছিল না। আর 15 বছর রাজ্যপাল সামলে এখন তিনি আর উৎসবের মধ্যে ঢুকতেও চান না। তার ধৈর্যও কমে গেছে। প্রত্যেক মানুষের বয়স হয়, দিদিমণিও 70 ছুঁই ছুঁই তো হবেনি। স্বাভাবিক। 15 বছর আগে তিনি যেভাবে জিনিসগুলো দেখতেন, 15 বছর ক্ষমতায় থাকার পর তিনি সেভাবে জিনিসগুলো দেখেন না। তার চারপাশে তখন স্তাবককুল ছিল, সংখ্যায় কম। এখন এত স্তাবক এবং তাদের এত রকম ভাবে দিদিমণিকে তৈলমর্দন করে, তারা আসল সত্যটা হারিয়ে যায়। এবং সেদিক থেকে দেখতে গেলে অভিষেকের এই স্টালিনগ্রাডের প্রসঙ্গটাকে আনা, আমি বলবো যে পশ্চিমবঙ্গের এই গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচনে একটা নতুন ন্যারেটিভ কিন্তু তৈরি হতে শুরু করলো এবং এটা আস্তে আস্তে বিল্ড আপ হবে। অভিষেক আর একটা জিনিস বলেছেন যে সাংবিধানিক সংকট তৈরি করার চেষ্টা হচ্ছে, বিচার বিভাগের এক অংশের সমর্থন নিয়ে বিজেপি এটা করছে, কমিশনও এর সঙ্গে যুক্ত। দেখুন, সাংবিধানিক সংকট তৈরি হবে কি হবে না সেটা এই মুহূর্তে বলা যায় না, কিন্তু একটা জিনিস বলা যায় যে এসআইআর যেহেতু একটা চলমান প্রক্রিয়া, তাহলে এসআইআর এর প্রক্রিয়া সম্পূর্ণ না হলে ভোটটা কিভাবে হতে পারে, এটা আমার মৌলিক প্রশ্ন। আধখাচেরা এসআইআর, আধখাচেরা ভোটার তালিকা, সেই তালিকাকে সামনে রেখে নির্বাচন, 60 লক্ষের কাছাকাছি মানুষের ভাগ্য নিষ্পত্তির অপেক্ষায় ঝুলে রইল। ভোট ঘোষণা এবং ভোট গ্রহণ পর্ব চালু হলে কতজন শেষ পর্যন্ত জানতে পারবেন যে তারা ভোটার না ভোটার নয়? খুব সামান্য অংশ, বড়জোর 20-25%। 75% মানুষ জানতেই পারবেন না যে তাদের ভাগ্যে কি রয়েছে। তাদেরকে লেফট আউট করে দিয়ে নির্বাচন সম্ভব? কি বলে সংবিধান? আমি এ নিয়ে প্রতিবেদন করব, আমাকে অনেক পড়াশোনা করতে হবে, কিন্তু একটা সাংবিধানিক সংকটের দিকে কিন্তু আমরা যাচ্ছি, সেটাই অভিষেক বলেছেন। প্রথমবার তৃণমূলের কোন শীর্ষ নেতার মুখে আমি এটা শুনলাম। দিদিমণি এসবের কথা বলেন না। অর্থাৎ অভিষেক আঁচ করেছে যে এ রাজ্যে শেষ পর্যন্ত রাষ্ট্রপতি শাসন জারি হবে, পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন দীপাবলির পরে হবে। কারণ 5ই মে এই সরকারের মেয়াদটা শেষ হচ্ছে। তাহলে নতুন সরকার করতে হলে তার মধ্যে নির্বাচন করে ফল ঘোষণা করতে হবে, নতুন সরকার দায়িত্ব নেবে। এই কদিন মানে ইলেকশনের ঘোষণা, প্রচার, মনোনয়ন জমা, প্রত্যাহার, 2-3 দফায় হয়তো ভোট হবে, এই মধ্যে এসআর এর এই প্রক্রিয়াটা সম্পূর্ণ হবে? অসম্ভব, অসম্ভব। তাহলে এতজন মানুষকে বাইরে রেখে কি করে ভোট হয়? তখন তো প্রশ্ন উঠবে, কেউ আদালতে চলে যাবে যে আমার ভাগ্য ঝুলে রয়েছে, আমি মনে করে আমি ভোটার, ভোট হয়ে যাচ্ছে, আমি আমার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারলাম না, আদালত কি বলবে? এবং আমার ধারণা নির্বাচন কমিশনও তারা আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে সুপ্রিম কোর্টের মত নিয়ে নির্বাচন ঘোষণা করা কি সম্ভব এই মুহূর্তে? তাই অভিষেকের এই বক্তব্য খুব প্রাসঙ্গিক, যে তারা অন্তত ধরেই নিয়েছে যে নির্বাচনটা এই মুহূর্তে হচ্ছে না, সাংবিধানিক সংকট হচ্ছে, তার মানে রাষ্ট্রপতি শাসন জারি হবে। বিজেপি বলেই দিয়েছে নো এসআইআর নো ভোট।
বিজেপিতে একবারও বলেনি আধ খ্যাচড়া এসআইআর হলেই ভোট হবে, তারা বলেছে নো এসআইআর নো ভোট, পুরো এসআইআর হোক তারপরে ভোট হবে। বিজেপির ন্যারেটিভ খুব স্পষ্ট, এই অনুপ্রাণিত গৃহপালিত পুলিশ এবং আমলাকুলকে সম্পূর্ণ নিউট্রাল না করতে পারলে পশ্চিমবঙ্গে অবাধ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তাহলে এই অ্যাডমিনিস্ট্রেশন কখন নিউট্রাল হবে? যখন তাদের উপর বঙ্গেশ্বরীর প্রভাব থাকবে না। যেই বঙ্গেশ্বরীর নির্দেশ পালন করতে আধিকারিকরা আর দায়বদ্ধ থাকবে না, তখনই কিন্তু এই অ্যাডমিনিস্ট্রেশন রাতারাতি আইনের শাসন বলবৎ করতে তৎপর হবে। অর্থাৎ সংবিধান মেনে, দেশের আইন মেনে করবেন। সেটা কখন হবে? যখন 14 তলা থেকে দিদিমণির হুকুম তারা আর মানতে বাধ্য হবেন না, সেটা তখনই সম্ভব রাষ্ট্রপতির শাসন জারি। অভিষেক সেই ইঙ্গিতটা দিয়েছেন যে সাংবিধানিক সংকটের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে রাজ্য, এবং তাও হুঙ্কার চেয়েছেন বিজেপি 50-এর নিচে নামবে। দেখুন, রাষ্ট্রপতি শাসনটা আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না। একটা নির্বাচিত সরকারকে ফেলে দেওয়া ইন্দিরা গান্ধী বহুবার করেছেন 356 ধারা জারি করে। নরেন্দ্র মোদীর 11-12 বছরের জমানায় জম্মু কাশ্মীর আর মণিপুর ছাড়া হয়নি কোথাও। জম্মু কাশ্মীরে 370 ধারা এবং 35 বিলোপ করার উদ্দেশ্য ছিল, আর মণিপুরের বিষয়টা আপনারা জানেন। কিন্তু কোথাও গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে আইন শৃঙ্খলার প্রশ্নে ফেলে দেয়নি, এবং আইন শৃঙ্খলার প্রশ্ন বা রাজ্যপালের রিপোর্টের ভিত্তিতে এখন 356 ধারা লাগু করা যায় না। কিন্তু এসআর মুম্বাই মামলায় সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে সাংবিধানিক প্রতিষ্ঠান যদি তার দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়, তখন কিন্তু রাষ্ট্রপতি শাসন জারি করা যায়, এবং তাতে সংসদের দুই কক্ষের অনুমোদনও লাগে না। নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান, এসআইআর তাদের সাংবিধানিক দায়িত্বের মধ্যে পড়ে। সেই কাজ অসম্পূর্ণ মানে সাংবিধানিক প্রক্রিয়া অসম্পূর্ণ। কেন অসম্পূর্ণ আপনারা বুঝতে পারছেন। যেভাবে আমাদের এই রাজ্য প্রশাসন, সরকার, শাসক দল এসআইআর প্রক্রিয়াকে পণ্ড করবার জন্য লাগাতার প্রয়াস করেছে, আবার করছে, এখন অভিষেক বলছেন তারা সুপ্রিম কোর্টে যাবে, তাহলে সাংবিধানিক সংকট তৈরি হয়ে গেছে ইতিমধ্যে। এই আবহে কিভাবে নির্বাচন সম্ভব আমি জানি না, এক্সপার্টরা বলতে পারবেন। কিন্তু পশ্চিমবঙ্গ একটা নজিরবিহীন সংকটের দিকে যাচ্ছে, অবশ্যই সেটা সাংবিধানিক সংকট। এখন অভিষেক বলেছেন যে রাষ্ট্রপতি শাসনের নির্বাচন এলে বিজেপি 50-এর নিচে নেমে যাবে। এগুলো বলতে হয়, এই ন্যারেটিভ তো তৈরি করতেই হবে। পশ্চিমবঙ্গের মানুষের একটা বড় অংশ তারা কিন্তু এবার রাষ্ট্রপতি শাসন চাইছেন। তারা মনে করছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, নিরপেক্ষ প্রশাসন, এটা তখনই সম্ভব যখন অ্যাডমিনিস্ট্রেশন নিরপেক্ষ হবে। 14 তলায় দিদিমণি বসে থাকলে পরে অ্যাডমিনিস্ট্রেশন নিরপেক্ষ হবে না। সেজন্য পশ্চিমবঙ্গের বহু মানুষ কিন্তু এখন রাষ্ট্রপতি শাসনের দাবিতে সোচ্চার। আর আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে, এই অজুহাতে রাষ্ট্রপতি শাসন জারি হবে না। যদি হয়, হবে কেন? সাংবিধানিক প্রতিষ্ঠান কাজ করতে পারেনি। এসআর মুম্বাই মামলায় তার রায়টাই আছে। তা অভিষেক দাবি করেছেন যে বিজেপি 50-এর নিচে নেমে যাবে, তবে অনেকে বলছেন রাষ্ট্রপতি শাসন জারি হলে তৃণমূল 50-এর নিচে নেমে যাবে। দেখা যাক কার ভবিষ্যৎবাণী মেলে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.